ডাকিনি। মাংস যখন নেই তাহলে তোকেই চিবিয়ে খায়। আয় আয় আয়। আর চলে যাব কেন? তুই তো আমায় ডাকলি রে ঘরে, খেতে দিলি আমায়, আমি তো আর যাব না। সেই আলো অন্ধকারের আবছা আলোয় রুনু দেখতে পায় সেই মহিলার চোখ দুটো জল করে জ্বলছে লাল রঙের ভাটার মতো। তার সমস্ত শরীর থেকে খসে খসে পড়ছে চামড়া, আর গুঁড়ো গুঁড়ো হয়ে কালো ছাইয়ের মতো মিলিয়ে যাচ্ছে বাতাসে। সেই মহিলাকে এখন আর কোনো মধ্যবয়স্ক সদবা মহিলার মতো দেখতে লাগছে না, বরং হাড় বের হওয়া এক নরকেকো পিশাচিনী লাগছে। তার সারা মুখ লাল রঙে ভর্তি, তার অট্টহাসির শব্দ তীব্র ফলার মতো কানে এসে বিচ্ছে। সমস্ত ঘর জুড়ে একটা দম বন্ধ করা পরিবেশ। সেই মহিলারূপী পিশাচি এবার মাকড়সার মতো আকার নিল। তারপর মাথা পিছনে ঘুরিয়ে চার হাত পায়ে হিংস্র সাপদের মতো করে এগিয়ে আসতে লাগলো রুনুর দিকে। তার মুখটা এখন বীভৎস রকম লম্বাটে হয়ে গেছে। সামনে সুচালো দাঁতগুলো অতিরিক্ত রকম বাইরে বেরিয়ে এসেছে। জিভ দিয়ে টপ টপ করে লালচে রক্ত পড়ে সাদা মেঝে লাল রক্তে ভরে উঠেছে। তেমনভাবে এগোতে এগোতে সে এখন রুনুর থেকে মাত্র 3 হাত দূরে। সাংঘাতিক ভয়ে রুনুর মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, গলার স্বর আটকে গেছে। বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, কিন্তু তার মধ্যেও সমস্ত শরীর ঘেমে গেছে তার। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল কেউ নেই। ঘুরে তাকাতেই চক্ষু কপালে তার। সামনে মিষ্টি দাঁড়িয়ে। তুই তুই এখানে কেন? কেন ভয় দেখাচ্ছিস তুই আমাকে? সেই স্টেশন থেকে দেখছি। তাহলে ঠিকই দেখেছি আমি, আর আজ ছাদেও। কিন্তু কেন কেন দেখা দিচ্ছিস বারবার? কেন এসেছিস এখানে? মিষ্টি বলতে শুরু করলো, আমি জানতাম সুইনিদি তুমি আসবেই, তবে অনেক দেরিতে এলে যে। 4 বছর অপেক্ষা করেছি তোমার জন্য, এই কালী পুজোর সময়। আর কালী পুজোর সময় ছাড়া অন্য সময় তুমি আসতেই পারি না। শুধু এই সময়টাই আমি আসি। তবে তুমি আসোনি। আজ আমার এত অপেক্ষার শেষ হলো। কিন্তু কেন অপেক্ষা করছিস আমার জন্য? কি চাস তুই আমার কাছ থেকে? তুই তো জানিস আমি তোর জন্যই আসতাম না। তাহলে কেন ভয় দেখাচ্ছিস আমাকে? মিষ্টি বিকট হেসে বলল, কি চাই তোমার থেকে? তোমাকে চাই, তোমার প্রাণ চাই, কেড়ে নিতে চাই তোমাকে, ঠিক যেমন আমাকে তুমি। এই বলেই বিদায় নিল মিষ্টি। রাত্রিবেলা হঠাৎই কমলা স্বপ্ন দেখে জমিদার বাড়ির মন্দিরে কালী পুজো হচ্ছে। কালী মায়ের সামনে একটা তান্ত্রিক বসে তন্ত্র সাধনা করছে। সামনে হাড়ি কাঠে একটা ছাগলটাকে বলি দেওয়ার জন্য তান্ত্রিক যেই না খড়গ তুলেছে, ছাগলটা রূপ পরিবর্তিত হয়ে এক নারীতে পরিণত হয়ে যায়। সঙ্গে সঙ্গে বলি সম্পন্ন হয়। শঙ্খ ঢাক ঢোলে চারিদিক ঢেকে গেল একটা মহিলার আর্ত চিৎকারে। চারিদিক রক্তে ভেসে যায়। কমলা চমকে ঘুম থেকে উঠে পড়ে। এইমাত্র যেন মনে হলো আমার পেছনে কেউ একজন আসছে, কিন্তু কোথায় গেল? ততক্ষণে ভজহরি জঙ্গল পেরিয়ে একদম শ্মশানের কাছটায় এসে পড়েছিল। মুহূর্তের জন্য পেছন ঘোরায় তার সামনে যে কখন কারা এসে দাঁড়িয়েছে সেটা সে বুঝতে পারে। সামনে ঘোরার সঙ্গে সঙ্গে সে দেখতে পেল সামনে পাশাপাশি প্রায় 3টি কালো লম্বা ছায়ার মতো কি একটা এসে দাঁড়িয়েছে। চাঁদের অল্প আলোয় বোঝা যায় সেগুলো নারী মূর্তি। তাদের মুখটা বৃহৎ,
আর তাদের প্রত্যেকের মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা করে লম্বা কালো রঙের জীব। ভজহরি চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকারটা একটু করে মিশে গেল আশেপাশের জঙ্গলের মধ্যে। খবরদার, বলেছি না এই শ্মশানে প্রবেশ করবি না তুই রাতের বেলায়। তাও শ্মশানে এসেছিস, কেন এসেছিস সেখানে? চলে যা বলছি, চলে যা। মনের মধ্যে কেমন যেন একটা দোলাচলতা চলতে লাগলো। এই শ্মশান আমার কাছে অজানা, এ আমার চেনা শ্মশান নয়। মাত্র একবার দিনের বেলায় শ্মশানে আমি এসেছি। প্রকৃতিতে এমন অনেক অশুভ শক্তি আছে যার ক্ষমতা অনেক, যাকে আটকাবার কিংবা বাধা দেওয়ার মতো ক্ষমতা আমি এখনো অর্জন করতে পারি। মায়ের কাছে, মা ডাকছে আমায়। কোথায় তোমার মা? আবারও প্রশ্ন এলো। গলাটা চেনা চেনা যেন। ওই তো সিঁড়ির ওপর, দেখতে পাচ্ছ না? সিঁড়ির উপর? কোথায়? এত প্রশ্ন কেন করছে? কত দূর থেকে যেন প্রশ্নের পর প্রশ্ন। বিরক্ত লাগছে সুচন্দ্রার। দেখছো না মা আমায় ডাকছে? কেন বিরক্ত করছো? ছাদে যাব আমি, পুজো হবে আমার। ছাদে কুলুঙ্গিতে কাটারি আছে, কাটারি। কি সব বাজে কথা বলছো? সুচন্দ্রা দেখলো অনেকটা ধোঁয়া ধোঁয়া রাস্তা পেরিয়ে এসে একটা লোক জাপটে ধরলো ওকে। লোকটা চেনা, খুব চেনা, কিন্তু ভালো করে চিনবার আগেই গা গুলিয়ে হড়হড় বমি হয়ে গেল ওর। ঘন অন্ধকার, ফাঁকা ঘর। কেন যেন স্বাতীর মনে হলো ঘরে কোনো অদৃশ্য মহিলা উপস্থিত। হঠাৎ ঘরের মধ্যে এক কোণে ঝনঝন করে যেন বাসন কোসন পড়ে গেল। ক্ষণ ক্ষণ করে ভেসে এলো মহিলার হাসি। যাক, এতদিনে পরিপূর্ণ যুবক ধরা দিল। কতদিন অপেক্ষা করে আছি, তৃষ্ণা মিটবে এতদিনে। প্রচন্ড চমকে স্বাতী চাঁদুর কাঁধটা খিঞ্চে ধরেছে। কে যেন পিছন থেকে এক ধাক্কা মারলো চাঁদুকে। মুখ থুবড়ে পড়ে যেতেই তপ করে একটা লম্ফ জ্বলে উঠল। ঠিক আগুনের সামনেই হারান সেনের মুখটা। বাজ পাখির মতো বাঁকানো নাক, কোটরগত চোখ, যদিও রক্তবর্ণ, দন্তহীন মুখগহ্বর সামান্য ফাঁক করা। নগ্ন শরীরে নিজের মলমূত্র মাখছে আর হিস হিস স্বরে বলে চলেছে, তাজা যুবক তো পেলি মোহিনী, এবার আমায় মুক্তি দে। যত ইচ্ছে একে ছিবড়ে কর। থমকে দাঁড়ালো অঞ্জলি, মুখটা পিছনে ঘোরালো। দুপা পিছিয়ে এসে অরুণের হাতটা আলতো করে ধরে বলল, কষ্ট হচ্ছে নাকি গো? একটু জল খাবে? না গো না, একটু মজা করলাম। অভিমান আর ভালোবাসা মিলেমিশে অঞ্জলির মুখটা রাঙা হয়ে উঠল। হাত ধরাধরি করে সামনের দিকে এগিয়ে চলল তারা। তোমার আমার লাল নীল সংসার। এলোমেলো ভাবে পাতা উল্টাতে উল্টাতে এখানে এসে চোখ আটকে যায় ওর। পরপর দু পাতা টানা পড়েও ফেলে। এরপর বইয়ের পাতা বুঝলেও ফেলে আসা কলেজ জীবনের গল্পগুলো স্মৃতির দরজায় যেন বেমক্কা কড়া নাড়তে থাকে। মগ্ন বিড়বিড় করছিলাম নিজের মনে, এই ঘরশত্রু বিভীষণের জন্য তোর সারা জীবনেও বিয়ে হবে না, দেখিনিস? শ্বশুরবাড়িতে কম জ্বালিয়েছে আমাকে। ওনার ভালো করতে গিয়ে কতবার যে বিপদে পড়েছি। সবার সামনে ভ্যাড় ভ্যাড় করে সব উগড়ে দিয়ে আমার সঙ্গে শত্রুতা করেছে। এবার তোর জীবনটাও শেষ করবে।